2024 সালের 9ই আগস্টের পর গোটা বাংলার মানুষের মুখে একটাই দাবি ছিল, জাস্টিস ফর আরজি কর। কিন্তু তারপরেও তদন্ত প্রক্রিয়া নানাবিধভাবে হলেও, বিচার প্রক্রিয়া নানাবিধ হলেও ন্যায় বিচার এক প্রকার পায়নি বলা যেতেই পারে নির্যাতিতার পরিবার। এবং তারপরেও তারা কিন্তু দমে যাননি, এখনও পর্যন্ত কিন্তু লড়াই করে যাচ্ছেন, আদালত আদালত ছুটে বেড়াচ্ছেন দিল্লি, কলকাতা, বিভিন্ন জায়গায়। কিন্তু তারপরেই এবার সবচেয়ে যেটা বড় ঘটনা তা হচ্ছে আগামী 9ই আগস্ট, অর্থাৎ 2025-এর 9ই আগস্ট 1 বছর পূর্ণ হতে চলেছে এই নির্যাতিতার ধর্ষণ এবং খুনের ঘটনা। তার সেই বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর ঠিক সেখানেই কলকাতা হাইকোর্ট কিন্তু নবান্ন অভিযানের অনুমতি দিল নির্যাতিতার পরিবারকে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2024 সালের 9ই আগস্টের পর থেকে গোটা বাংলা জুড়ে একটাই দাবি উঠেছিল, জাস্টিস ফর আরজি কর। তার কারণ এই আরজি কর হাসপাতালে এক কর্তব্যরত চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এবং তারপরে নানাবিধ বিষয় কিন্তু সামনে আসে। কারণ এই নির্যাতিতার পরিবার, যেখানে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া হয়, আরজি কর হাসপাতালের কর্তৃপক্ষ ফোন করে বলা হয় তাদের মেয়ে অসুস্থ, দ্বিতীয়বার বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে, ফলে নানাবিধে যে মিথ্যা ভুল ইনফরমেশন দেওয়া হয়। এবং তারপরে নির্যাতিতার পরিবার যখন আসেন আরজি কর হাসপাতালে, তখন প্রায় 3 ঘন্টার বেশি বাইরে বসিয়ে রাখা হয়। তাহলে কিন্তু প্রশ্ন ওঠে এবং তারপরে সঠিক উপযুক্ত নিয়ম না মেনে পোস্টমর্টেম করার পর, পোস্টমর্টেমের পর তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়। এবং সেখানেই একদিকে যেমন আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, ঠিক তেমনই কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। এরপরেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এবং সঞ্জয় রায়কে। তারপরেই আমরা দেখেছি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং সেই মামলায় কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সিবিআই তদন্ত শুরু করার পর নানাবিধ বিষয় কিন্তু সামনে আসে। যেখানে এক কথা বলে যে সেমিনার রুম ভাঙার কথা সামনে আসে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয় কিন্তু সামনে আসে এবং পরিবারকে কেন ভুল ইনফরমেশন দেওয়া হয় তা সামনে আসে এবং উপযুক্ত নিয়ম মেনে যে পোস্টমর্টেম হয়নি তাও সামনে আসে। ফলে সাধারণ মানুষ কিন্তু ন্যায় বিচারের একটা কিন্তু সম্ভাবনা ছিল। এবং তারপর থেকে যে আন্দোলনটা শুরু হয়, একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা, ঠিক তেমনই কিন্তু রাজ্যের সাধারণ মানুষ গোটা বাংলা জুড়ে কোথাও রাত দখল, কোথাও ভোট দখল শুরু হয়। এবং তারপরে সে মানুষ কিন্তু দেখেছে দাবি ছিল একটাই, জাস্টিস ফর আরজি কর। এবং কোথাও শাসক দলের পক্ষ থেকে কিন্তু এই আন্দোলন ভেঙে দেওয়ারও চেষ্টা হয়েছে। তার কারণটা কি, শাসক দলের এই কারণটা কি? তার কারণ এই যে আরজি কর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি এই ঘটনা ঘটার পর তিনি যেখানে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন এবং তারপরে রাজ্য সরকারটা কিন্তু প্রাইজ পোস্টিং দেয়, ন্যাশনাল মেডিকেলে প্রাইজ পোস্টিং দেওয়া হয়। ফলে তার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এবং তারপর থেকেই যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধুমাত্র ধর্ষণ এবং খুনের ঘটনা আর কারা জড়িত বা এভিডেন্স ট্যাম্পারিং যে বিষয়গুলো সামনে যায় তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। এবং পাশাপাশি এই আরজি কর হাসপাতালে কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠে, তাও কিন্তু মামলা হয় এবং সেখানেও কিন্তু সিবিআই তদন্ত চলছে। এবং প্রশ্ন হচ্ছে এরপরেও যে তদন্ত প্রক্রিয়া এগোয়, সিবিআই কিন্তু দ্বিতীয় প্রায় 100 জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি। এবং চার্জশিট যেটা, তাদের নাম একমাত্র এই সঞ্জয় রায়। এবং যেখানে দাঁড়িয়ে এই সঞ্জয় রায় যখন তার বিরুদ্ধে মামলা হয়, তিনি কিন্তু চিৎকার করে বিনীত গোয়েলের নাম কিন্তু বলেছিলেন এই সঞ্জয় রায়। এবং যে বিনীত গোয়েল রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে যতক্ষণ দেহ না দাহ হয় ততক্ষণ তিনি বিনীত গোয়েলের সাথে ফোনে কথা বলছিল। এবং তারপরে প্রশ্ন উঠে যায় যে হঠাৎ করে দেহ দাহ করার প্রয়োজনটা পড়লো কেন? তাহলে এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্যই কি চেষ্টা? যেখানে নির্যাতিতার পরিবার তারা চেয়েছিলেন দ্বিতীয়বার পোস্টমর্টেম, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু কোনো কিছুই মানেনি, পুলিশও মানেনি। এবং আরও যে বিষয়গুলো সামনে এসে যে দিনকে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটে এবং ঠিক সেই দিনই তারা কিন্তু আরও কয়েকজন চিকিৎসক মিলে একসাথে ডিনার করেছিলেন এবং তারা ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলেন। এবং সেই অর্ডার তারা যে কোথায় খেয়েছিলেন বা সেই কন্টেনার খুঁজে পায়নি, কারণ এই ফুড ডেলিভারি অ্যাপ যে খাবার দেয় তা কিন্তু কন্টেনারে, সেই কন্টেনারও খুঁজে পাওয়া যায়নি। এবং সেইভাবেই এই আরজি কর হসপিটালে যে প্লেস অফ অকারেন্স, গণধর্ষণের প্লেস অফ অকারেন্স কিন্তু এক কথায় চিহ্নিতই করতে পারেনি সিবিআই। এবং তারপরেই যে সঞ্জয় রায়, যিনি মূল অভিযুক্ত, তা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, শিয়ালদা আদালত। এবং তারপরে নির্যাতিতার পরিবার তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 35টি পয়েন্ট ধরে
আদালতের দ্বারস্থ হন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবং কলকাতা হাইকোর্ট কিন্তু তদন্ত প্রক্রিয়ায় চললেও কিন্তু সিবিআই কিন্তু পরিষ্কার বলছে এই গণধর্ষণের কোনো তথ্য প্রমাণ কিন্তু সিবিআই দিতে পারেনি। এবং পাশাপাশি সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে যে সিবিআই তাদের উপযুক্ত নিয়ম মেনে তদন্ত করছে না। এবং এরপরে নির্যাতিতার পরিবার কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, এবং দেখা করার চেষ্টা করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। এবং তারপরেই দেখালো যে সিবিআই যারা তদন্ত করছেন তাদের ভূমিকা নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন ওঠে। সাধারণ মানুষ প্রশ্ন করছিলেন যে সিবিআই কোথাও সেটিং হয়ে রয়েছে এবং কোথায় সেটিং হয়েছে তা কিন্তু সদুত্তর নেই। এবং তারপরে নির্যাতিতার পরিবার যে আন্দোলনটা চালিয়েছে, কলকাতা হাইকোর্টে লড়াই করছেন, আদালতে লড়াই দেওয়ার পাশাপাশি এবার তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিল। এবং এই আরজিকর আন্দোলন যে শুরু হয়েছিল, যেখানে জুনিয়র চিকিৎসকরা ছিলেন, পেছনে যে বামপন্থীদের মদত ছিল তা কিন্তু বলার অপেক্ষা কেন। আর বামপন্থীদের শক্তি এমনিতেই রাজনৈতিক শক্তি তাদের প্রায় নেই বললেই চলে। সুতরাং তারা যখন আন্দোলনটা লিড করছে, সেই আন্দোলন বেশি দিন টানার নয় তা পরিষ্কার হয়েছিল। তাই বামপন্থীরা কেন, কারণ এই আরজিকরের যে আন্দোলন চলছিল সেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। ফলে এই আরজিকর হসপিটালে যারা আন্দোলন করছিলেন তাদের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে, তাদের রাজনৈতিক যোগ নিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং তারপরে দেখা যায় এই আন্দোলন ভেঙে যায় এবং শেষ মুহূর্তে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্যাতিতার পরিবারের বাড়িতে যান এবং তার বাবা মা কিন্তু 9 আগস্ট অর্থাৎ যে বর্ষপূর্তি হতে চলেছে এই আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের, ঠিক সেই দিন 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন। এবং সেই যে ডাক, তারপর থেকেই সাধারণ নানাবিধ বিভিন্ন বলে মানুষকে কিন্তু সমর্থন জানিয়ে আসছে। এবং রাজ্য সরকার সেখানে মামলা করে এবং সেই মামলায় কিন্তু এই নবান্ন অভিযান নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্ট করে দিল যে নবান্ন অভিযানে কোনো বাধা নেই, অর্থাৎ আগামী 9 আগস্ট 2025 নবান্ন অভিযান কিন্তু হচ্ছে। নেতৃত্ব দেবেন আরজিকর হসপিটালে গণধর্ষণের শিকার হওয়া চিকিৎসক তরুণীর বাবা মা। সাথে থাকবেন বাংলার সাধারণ মানুষ। কী বলবেন আপনারা এই নবান্ন অভিযান ঘিরে? আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।